প্রাচীন ভারত শব্দটা শুনলেই কি মনে হয়? হয়তো যোগী, ঋষি, গভীর জঙ্গল সব মিলিয়ে শান্ত চুপচাপ একটা দেশ, তাই না? আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ছবিটাকেই একদম পাল্টে দিতে চলেছি। চলুন এমন এক ভারতের গল্প শোনা যাক, যা আসলে ছিল গোটা প্রাচীন বিশ্বের এক জমজমাট ক্রসরোডস, মানে এক চৌরাস্তা। তো মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, প্রাচীন ভারতীয় উপমহাদেশ কি আসলেই একটা বিচ্ছিন্ন জায়গা ছিল? মানে চারপাশের দুনিয়া থেকে নিজেকে একদম আলাদা করে রেখেছিল? আমাদের অনেকের মনেই হয়তো এই ধারণাটা গেঁথে আছে, কিন্তু জানেন, ইতিহাস কিন্তু একেবারে অন্য একটা গল্প শোনায়, আর আজ আমরা সেই গল্পটাই শুনব। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক পশ্চিম দিক থেকে। সময়টা আজ থেকে প্রায় ২৫০০ বছর আগেকার। সেই সময়ে দিগ্বিজয়ী পারস্য সাম্রাজ্য মানে আজকের ইরান, তাদের নজর পড়ল ভারতের ধনসম্পদের দিকে। আর সত্যি বলতে কি, তারাই কিন্তু প্রথম এই উপমহাদেশে ঢোকার দরজাটা খুলে দিয়েছিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই যোগাযোগটা এতটাই গভীর ছিল যে আমাদের পরিচয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, মানে হিন্দু শব্দটা, সেটাও কিন্তু তাদেরই দেওয়া। আসলে কি হতো, পার্সিকদের ভাষায় শ এর উচ্চারণ ছিল হয়ের মতো, তাই তারা সিন্ধু নদকে বলতো হিন্দু, আর সেখান থেকেই সিন্ধু নদের আশপাশের বাসিন্দাদের নাম হয়ে গেল হিন্দু। ভাবা যায়? ব্যাপারটা কিন্তু শুধু নামেই থেমে থাকেনি। এত বড় একটা সাম্রাজ্য চালাতে গেলে তো একটা সিস্টেম লাগে, তাই না? তো তারা নিজেদের সাথে করে নিয়ে এসেছিল তাদের প্রশাসনিক নানা কৌশল। তার মধ্যেই একটা ছিল তাদের আরামাইক লিপি। আর এই লিপির প্রভাব এতটাই ছিল যে ভারতের উত্তর পশ্চিম অংশে জন্ম নিয়েছিল একদম নতুন একটা লিপি, খোরষ্ঠী। আর ঠিক পার্সিকদের মতোই এই লিপিটাও কিন্তু ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। আচ্ছা, পার্সিকরা তো দরজাটা খুলেই দিয়েছিল, আর সেই খোলা দরজা দিয়েই এলেন আরেক কিংবদন্তি, গ্রিক বীর আলেকজান্ডার। যদিও তিনি বেশি দিন থাকেননি, কিন্তু তার সেনাপতিরা এখানেই থেকে যান, আর তাদের হাত ধরেই তৈরি হয় ইন্দো গ্রিক রাজ্য। এই রাজাদের মধ্যেই একজন ছিলেন মিনান্দার। ইতিহাসে তিনি কিন্তু শুধু একজন শাসক হিসেবেই পরিচিত নন। বৌদ্ধ দর্শনের প্রতি তার যে কি গভীর আগ্রহ ছিল, সেই আগ্রহের কথাই জীবন্ত হয়ে আছে মিলিন্দ পন্হ নামের বিখ্যাত বইটাতে। এবার কিন্তু গল্পের মোড়টা একটু ঘুরবে, কারণ পারসিক আর গ্রিকদের পর মঞ্চে এলো মধ্য এশিয়ার একের পর এক যাযাবর গোষ্ঠী। আর বলা যেতে পারে এরাই হয়ে উঠেছিল পূর্ব আর পশ্চিমের মধ্যে আসল কানেক্টের। সেই সময়ের গ্লোবালাইজেশনের মূল চালিকা শক্তি ছিল এরা। এই যে দেখুন, একটা টাইমলাইন। পার্সিক আর গ্রিকদের পর একে একে এলো শক, পহলব আর সবশেষে কুষাণরা। মানে এটা কিন্তু কোনো একটা ঘটনা নয়, বরং যেন একটা ঢেউয়ের পর আর একটা ঢেউ এসে আছড়ে পড়ছিল ভারতীয় উপমহাদেশে। আর এই দীর্ঘ প্রক্রিয়াটা এখানকার সমাজ আর সংস্কৃতিকে চিরদিনের মতো বদলে দিয়েছিল। আর এই যে এত আদান প্রদান, এর একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল সেই কিংবদন্তির রেশম পথ বা সিল্ক রোড। একটু ভাবুন তো, এটা ছিল আসলে সেই যুগের ইন্টারনেট। কারণ এই রাস্তা দিয়ে শুধু যে রেশম যেত তা কিন্তু নয়, চীন থেকে রোম পর্যন্ত এই পথ ধরেই ছুটে বেড়াত নতুন নতুন আইডিয়া, ধর্ম, জ্ঞান, এমনকি প্রযুক্তিও। আর এই যে বিশাল নেটওয়ার্ক, এই সিল্ক রোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশের ওপর নিয়ন্ত্রণ ছিল কুষাণদের। তাদের সুবিশাল সাম্রাজ্য শুধু যে এই বাণিজ্যিক রাস্তাটাকে সুরক্ষা দিত তাই না, তারা নিজেরাও প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে একটা সেতুর মতো কাজ করত, একটা অপরিহার্য সেতু। আচ্ছা, এদের প্রভাব ঠিক কতটা গভীরে পৌঁছেছিল? শুনলে অবাক হতে হয়। এতটাই যে আমাদের রোজকার পোশাক আশাক পর্যন্ত বদলে গিয়েছিল। এই যে আমরা পাজামা পরি বা শীতকালে লম্বা কোট পরি, এর উৎস কিন্তু সেই মধ্য এশিয়ার মানুষদের হাত ধরেই। এমনকি বুট আর বেল্টের ব্যবহারও কিন্তু তারাই এখানে জনপ্রিয় করে তোলে। তবে এই যে এত সাংস্কৃতিক লেনদেন, এর সবচেয়ে সেরা, সবচেয়ে স্পষ্ট উদাহরণ যদি কিছু থাকে, সেটা হলো গান্ধার শিল্প। এটা এমন একটা শিল্পরীতি যেখানে এসে মনে হয় যেন ভারত আর গ্রিস একে অপরের হাত ধরেছে, আর সেই মিলনে জন্ম নিয়েছে এক অবিশ্বাস্য নতুন শিল্প। এর আগে কি হতো জানেন? বুদ্ধের মূর্তি তৈরি হতো না, তার উপস্থিতি বোঝানো হতো নানা রকম প্রতীকের মাধ্যমে। যেমন ধরুন খালি সিংহাসন বা তার পায়ের ছাপ। কিন্তু গান্ধার শিল্পীরাই প্রথমবার তাকে একেবারে মানুষের রূপে গড়লেন। আর সেই রূপটা কেমন ছিল? অনেকটা গ্রিক দেবতাদের মতো, পেশিবহুল শরীর, কোকড়ানো চুল আর রোমান টোগার মতো ভাঁজ করা পোশাক। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? প্রাচ্যের আধ্যাত্মিকতা আর পাশ্চাত্যের বাস্তববাদ যেন মিলেমিশে একাকার হয়ে গেল। এতক্ষণ তো আমরা স্থলপথের কথা বললাম, মানে সিল্ক রোডের গল্প শুনলাম। কিন্তু গল্পটা শুধু মাটির রাস্তাতেই সীমাবদ্ধ ছিল না। ভারত মহাসাগরও কিন্তু ছিল যোগাযোগের এক বিশাল মঞ্চ। তখনকার দিনের বণিকরা
মৌসুমী বায়ুকে কাজে লাগিয়ে জাহাজ নিয়ে পাড়ি দিত বহু দূরে। আর সেই জাহাজে কিন্তু শুধু মালপত্র যেত না, সঙ্গে যেত মানুষের বিশ্বাস, তাদের ভাবনা, তাদের দর্শন। একটু ভাবুন, দক্ষিণ ভারতের বন্দরগুলো থেকে জাহাজ ভর্তি করে গোলমরিচ, মসলিন কাপড় আর দামি দামি পাথর সব সোজা চলে যেত রোমান সাম্রাজ্যে। এই যে বিশাল সমুদ্র বাণিজ্য, এটাই তো প্রমাণ করে দেয় যে প্রাচীন ভারত শুধু স্থলপথে নয়, জলপথেও গোটা বিশ্বের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িয়েছিল। আর এখানেই কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা আসছে, কারণ ওই যে জাহাজগুলো যেত সেগুলোর খোলে তো শুধু মশলার বস্তা থাকতো না, থাকতো এমন কিছু যা ওই মশলার চেয়েও হাজার গুণে দামি। আর সেটা হলো মানুষের বিশ্বাস, তাদের আইডিয়া আর নতুন নতুন ধর্ম। একটা কথা আছে না যে বণিকদের মালপত্রের সাথেই তাদের ধর্ম আর সংস্কৃতিও সফর করে? কথাটা কিন্তু ১০০ ভাগ সত্যি। এই যে বাণিজ্য পথগুলো, এগুলোই আসলে হয়ে উঠেছিল আইডিয়া বা ভাবনার আদান-প্রদানের হাইওয়ে। এই যে ভাবনার সফর, এর এক জীবন্ত উদাহরণ ছিলেন কুমারজীব নামে এক বৌদ্ধ ভিক্ষু। তার জীবনের গল্পটা শুনলে মনে হবে যেন দুটো আলাদা সভ্যতাকে কেউ এক সুতোয় বেঁধে দিয়েছে। এই কুমারজীব, তিনি ভারত থেকে বহু কঠিন পথ পেরিয়ে চীনে পৌঁছেছিলেন। আর সেখানে গিয়ে তিনি কি করলেন? বৌদ্ধ ধর্মের গভীর সব চিন্তাভাবনাকে চীনা ভাষায় অনুবাদ করলেন। ভাবুন একবার, তার এই কাজের ফলে লক্ষ লক্ষ মানুষের কাছে জ্ঞানের দরজা খুলে গিয়েছিল। বলা যায় তার হাত ধরেই চীনে বৌদ্ধ ধর্ম একটা অন্য মাত্রা পায়। তবে ভাবনার এই লেনদেনটা কিন্তু একতরফা ছিল না, মানে শুধু ভারত থেকে বাইরে যাচ্ছিল তা নয়। ঠিক যেই সময়ে বৌদ্ধ ধর্ম ভারত থেকে দিকে দিকে ছড়িয়ে পড়ছে, প্রায় সেই সময়ই কিন্তু যিশুর এক শিষ্য সেন্ট তোমাস, তিনি সমুদ্রপথে এসে পৌঁছান ভারতে। আর এখানকার মাটিতেই তিনি খ্রিস্ট ধর্মের বীজ বুনে দিয়ে যান। তো গল্পের প্রায় শেষে এসে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে হাজার হাজার বছর ধরে চলা আদান প্রদান, এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এর যে একটা প্রতিধ্বনি, সেটা আজও আমাদের সংস্কৃতিতে, আমাদের জীবনে শোনা যায়। শিল্পরীতি থেকে শুরু করে শাসন ব্যবস্থা, আমাদের ভাষা থেকে ধর্ম, জীবনের প্রায় এমন কোনো দিক নেই যেখানে এই মেলবন্ধনের ছাপ পড়েনি। আর সবচেয়ে বড় কথা হল, ভারতীয় উপমহাদেশ এই সব বিদেশি প্রভাবকে শুধু গ্রহণই করেনি, সেগুলোকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে, আত্মস্থ করেছে। আর তার মধ্যে দিয়েই তৈরি করেছে এক নতুন, আরও সমৃদ্ধ এক পরিচয়। তাহলে সেই যে শুরুতে একটা প্রশ্ন ছিল, তার উত্তরটা এখন একদম পরিষ্কার, তাই না? প্রাচীন ভারত মোটেই বিচ্ছিন্ন ছিল না, বরং এটা ছিল এক প্রাণবন্ত কেন্দ্র, একটা হাব, যা বাইরের দুনিয়ার সাথে দেওয়া নেওয়ার মাধ্যমে একদিকে যেমন নিজেকে সমৃদ্ধ করেছে, তেমনই কিন্তু গোটা বিশ্বকেও অনেক কিছু দিয়েছে। শেষ করার আগে শুধু একটা কথা ভাবা যাক। আজকের এই গ্লোবালাইজেশনের যুগে যখন আমরা এক মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করে ফেলি, তখন কি একবারও সেই প্রাচীন বণিক, সেই জ্ঞানী ভিক্ষু বা সেই দূরদর্শী শাসকদের কথা মনে পড়ে, যারা হয়তো প্রথমবার এই পৃথিবীকে জুড়ে দেওয়ার স্বপ্নটা দেখেছিলেন? সত্যি বলতে, তাদের তৈরি করা পথেই তো আমরা আজও হেঁটে চলেছি। আচ্ছা, প্রাচীন ভারত কি আসলেই একটা বিচ্ছিন্ন সভ্যতা ছিল, নাকি বিশ্বজুড়ে যে একটা যোগাযোগের জাল ছিল তার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল? চলুন আজ কয়েকটা দারুণ প্রশ্ন আর তার উত্তরের মাধ্যমে আমরা দেখব প্রাচীন বিশ্বটা আসলে কতটা সংযুক্ত ছিল, আর সেখানে ভারতের ভূমিকা ঠিক কী ছিল। আমাদের এই যাত্রায় 4টে রাউন্ড থাকছে। প্রথমে আমরা প্রাচীন বিশ্বের একটা সফর করব, তারপর দেখব কিসের মাধ্যমে এই যোগাযোগগুলো হতো। এরপর আমরা জানব সেই সময়ের কিছু গুরুত্বপূর্ণ মানুষ আর রাজবংশ সম্পর্কে। আর সবশেষে শিল্প আর ভাবনার আদান প্রদান নিয়ে আলোচনা করে আমরা আসল ছবিটা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম রাউন্ড। প্রথমেই চলুন দেখে নিই প্রাচীন ভারতের সময়ে তার আশেপাশে আর কোন কোন বড় সভ্যতা ছিল। প্রথম প্রশ্নটাই লেখালেখি নিয়ে। ভাবুন তো, যখন ভারতে এক ধরনের সভ্যতা গড়ে উঠছে, তখন তার প্রতিবেশী দুটো বড় শক্তি মেসোপটেমিয়া আর মিশর কিভাবে তাদের জ্ঞান, তাদের ইতিহাস লিখে রাখত? তাদের পদ্ধতিটা কি ছিল? আর উত্তরটা হল, মেসোপটেমিয়ার ছিল কিলোক লিপি, যেটা তারা কাদামাটি ট্যাবলেটে খোদাই করে লিখত। আর মিশরের ছিল হায়ারোগ্লিফিক্স, যা ছিল মূলত ছবি ভিত্তিক একটা লিপি। মানে দুটো একদম আলাদা জগৎ, তাই না? আর এই দুটো জগতই কিন্তু একে অপরের সাথে যোগাযোগ রাখত। বেশ, এবার আসা যাক শাসকদের কথায়। প্রাচীন বিশ্বের একটা খুব বিখ্যাত সভ্যতা ছিল, যেখানে শাসকরা ফ্যারাও নামে পরিচিত হতেন, আর মানুষ তাদের প্রায় ঈশ্বরের মতো দেখত। কোন সভ্যতার কথা বলা হচ্ছে বলুন তো? একদম ঠিক, উত্তরটা হল প্রাচীন মিশর। আর মজার ব্যাপার হল, এই ফেরাওদের মিশর আর ভারতের মধ্যে কিন্তু পরোক্ষভাবে হলেও ব্যবসা বাণিজ্য চলত, যা থেকে বোঝাই যায় এই বিশাল সভ্যতাগুলো একে অপরের থেকে পুরোপুরি আলাদা ছিল না।
সভ্যতাগুলো শুধু পাশাপাশি ছিল তা কিন্তু নয়, তারা একে অপরের সাথে কথাও বলতো, লেনদেন করত। এই রাউন্ডে আমরা সেই মাধ্যমগুলোই দেখব, মানে যে বাণিজ্য পথ, ধারণা, এমনকি শব্দগুলো সীমান্ত পেরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়েছিল। সংস্কৃতির আদান-প্রদান যে কতটা গভীরে যেতে পারে তা অনেক সময় ভাষার মধ্যেই লুকিয়ে থাকে। যেমন ধরুন, প্রাচীন সংস্কৃত নাটকে মঞ্চের পর্দার জন্য এমন একটা শব্দ ব্যবহার করা হতো যা আসলে আমাদের দেশের নয়। কি ছিল সেই শব্দটা? উত্তরটা হল যবনিকা। ভাবা যায় শব্দটা এসেছে যবন থেকে, যা দিয়ে গ্রিকদের বোঝানো হতো, মানে ভারতীয় নাটকের মঞ্চে গ্রিক প্রভাব ভাষার মাধ্যমে একেবারে পাকাপাকি জায়গা করে নিয়েছিল। এবার আসা যাক ইতিহাসের সম্ভবত সবচেয়ে বিখ্যাত বাণিজ্য পথের কথায়। এই রাস্তাটা শুধু পূর্ব আর পশ্চিমকে এক করেনি, এর মধ্যে দিয়ে শুধু জিনিসপত্রই নয়, ধর্ম, জ্ঞান, প্রযুক্তি সব কিছু আদান প্রদান হতো। কি নাম ছিল এর? হ্যাঁ, একদম ঠিক। এটা ছিল সেই বিখ্যাত সিল্ক রোড বা রেশম পথ। কিন্তু এই পথে কারা যাতায়াত করত? কারা ছিল এই সংযোগের পেছনের কারিগর? চলুন পরের রাউন্ডে আমরা সেই মানুষ আর রাজবংশগুলোর কথাই জানব। তো এখন আমরা কথা বলবো সেই সব নির্দিষ্ট গোষ্ঠী আর শাসকদের নিয়ে যারা ভারতীয় উপমহাদেশের সীমান্তবর্তী অঞ্চলের ইতিহাসটাকেই গড়ে দিয়েছিল। সময়ের সাথে সাথে একের পর এক জনগোষ্ঠী ভারতীয় উপমহাদেশে এসেছে আর এখানকার ইতিহাসকে একটা নতুন বাঁক দিয়েছে। এখন প্রশ্নটা হলো, এই গোষ্ঠীগুলোকে কি তাদের আসার সময় অনুযায়ী, মানে কালানুক্রমিকভাবে ঠিকঠাক সাজানো যাবে? সঠিক ক্রমটা হল প্রথমে ইন্দো গ্রিকরা, তাদের পর শকরা, তারপর পল্লবরা আর সবশেষে কুষাণরা। এই ক্রমটা দেখলেই বোঝা যায় কিভাবে মধ্য এশিয়া থেকে আসা বিভিন্ন গোষ্ঠী পরপর কয়েক শতাব্দী ধরে উত্তর পশ্চিম ভারতের রাজনীতি আর সংস্কৃতিকে প্রভাবিত করেছে। এই শাসকের গল্পটা কিন্তু অসাধারণ। একদিকে তিনি একজন গ্রিক রাজা, অন্যদিকে বৌদ্ধ ধর্মে তার গভীর আগ্রহ এবং জ্ঞান। কে ছিলেন তিনি, যাকে বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে উল্লেখ করা হয়? তিনি আর কেউ নন, ইন্দো গ্রিক রাজা মেনেন্দার। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তার অস্তিত্বই তো সবচেয়ে বড় প্রমাণ যে গ্রিক আর ভারতীয় সংস্কৃতি শুধু পাশাপাশি ছিল না, তারা একে অপরের সাথে একেবারে মিশে গিয়েছিল। আর এখন আমাদের শেষ রাউন্ড। এখানে আমরা দেখব এই সব সাংস্কৃতিক আদান-প্রদানের ফলে কি অসাধারণ সব শিল্প, বিজ্ঞান আর নতুন চিন্তাভাবনার জন্ম হয়েছিল। এমন একটা শিল্পরীতির কথা ভাবুন তো, যেখানে ভারতীয় বুদ্ধের মূর্তিতে গ্রিক আর রোমান শিল্পের ছাপ স্পষ্ট। এ তিন সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হওয়া অনন্য শিল্পরীতিকে কি বলা হতো? এই শিল্পরীতিটাই হল গান্ধার শিল্প। এখানে বুদ্ধের ভাস্কর্যগুলোতে অনেক সময় গ্রিক দেবতা অ্যাপোলোর মুখের আদল দেখা যায়। এটা একটা অসাধারণ উদাহরণ যেখানে দুটো ভিন্ন সংস্কৃতির সৌন্দর্য মিলেমিশে এক হয়ে গেছে। আমাদের শেষ প্রশ্ন, আর এটাও কিন্তু বেশ মজার। খোরষ্ঠী লিপি, যেটা ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, এর অনুপ্রেরণা কোথা থেকে এসেছিল বলে মনে করা হয়? আর এর উত্তর হল আরামাইক লিপি, যা ছিল পারস্য সাম্রাজ্যের সরকারি লিপি। তার মানে রাজনৈতিক আর সাংস্কৃতিক সংযোগ এতটাই গভীর হতে পারে যে তা মানুষের লেখার ধরন পর্যন্ত বদলে দিতে পারে। বেশ, আমাদের এই প্রশ্ন উত্তরের পর্ব তো শেষ হল। কিন্তু এই সব কিছু থেকে একটা বিষয় একেবারে পরিষ্কার, প্রাচীন বিশ্বটা মোটেই বিচ্ছিন্ন ছিল না। এখন প্রশ্ন হল, এই সব সংযোগের আসল তাৎপর্যটা কি? মূল কথাটা তাহলে এটাই দাঁড়ালো যে প্রাচীন ভারত কোনো বিচ্ছিন্ন দ্বীপের মতো ছিল না, বরং এটা ছিল একটা দারুণ গতিশীল আর প্রভাবশালী কেন্দ্র, যা এক গভীরভাবে সংযুক্ত বিশ্বের অংশ ছিল। আর এখানে অনবরত তার প্রতিবেশীদের সাথে জিনিসপত্র আর ভাবনার আদান-প্রদান চলত। আর এই সব আলোচনা আমাদের একটা শেষ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। প্রাচীন যুগে সেই বাণিজ্য পথ, ভাষার আদান-প্রদান আর সাংস্কৃতিক মিশ্রণ, এগুলোই কি আজকের এই বিশ্বায়নের প্রথম ধাপ ছিল না? এই সংযোগগুলো ছাড়া আজকের এই বিশ্বটা কি একই রকম থাকত? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।